শুভ সন্ধ্যা। মান্দাসে বই কথা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও আরেকটা নতুন বই নিয়ে আমরা আমাদের আড্ডা শুরু করব। আজকের যে বই, সে বইয়ের নাম পরিবেশে খুন খারাপি, লেখক সুরবেগ বিশ্বাস এবং রাহুল রায়। আপনারা এই বইয়ের নাম ইতিমধ্যেই অনেকেই এই বইয়ের নামের সঙ্গে পরিচিত আপনারা, এবং অনেকেই বইটি পড়েও ফেলেছেন। তার কারণ কলকাতা বইমেলার আগে বা কলকাতা বইমেলার ভিতরেই এই বইয়ের প্রকাশ, এবং কলকাতা বইমেলাতে বিপুল চাহিদা ছিল এই বইয়ের। পরিবেশ বিষয়ক অপরাধ নিয়ে বাংলায় এটি প্রথম বই বলে আমরা জানি। আজকে এই বই নিয়ে আলোচনা করব আমরা। এই বইটিকে নিয়ে আমরা আজকে আড্ডা মারব। এই প্রকৃতি ধ্বংসের নির্মম বৃত্তান্ত পরিবেশে খুন খারাপি বইটি নিয়ে যিনি আজকে মূল বক্তা এই অনুষ্ঠানের, তিনি হচ্ছেন পরিবেশ কর্মী এবং ইউনেস্কোর পরিবেশ বিষয়ক উপদেষ্টা স্বাতী নন্দী চক্রবর্তী। আমরা প্রথমে এই বইয়ের দুজন লেখক এবং এই বই হওয়ার পেছনে যার সব থেকে বিরাট বড় অবদান বিশ্বজিৎ মুখোপাধ্যায় এবং সুরবেগ বিশ্বাস আর রাহুল রায়, এই তিনজনকে প্রথমে এখানে ডেকে নেব। আমরা প্রতিটি বইয়ের ক্ষেত্রে যেটা করি, যে একটা আনুষ্ঠানিক প্রকাশ আমরা বইটির করে তারপরে আমরা স্বাতীদিকে এখানে ডাক। আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো সুরবেগ বিশ্বাস এবং রাহুল রায়ের লেখা পরিবেশে খুন খারাপি। আজকে প্রথমত যে মান্দাসে এসে পৌঁছেছি, যে বইটা নিয়ে কথা বলতে, আমরা একটু আগেই দেখলাম যে পরিবেশের খুন খারাপি। এই পরিবেশের খুন খারাপি বইটা আমরা বুক ফেয়ার থেকেই আমরা সকলেই বইটা সম্বন্ধে জানতে পেরেছি, এবং আজকে এটা নিয়ে একটা আলোচনার মধ্যে আমরা এসেছি এবং সেটা নিয়ে কথা বলবো। প্রথমত জানাই যে আজকের দিনটা যে ওনারা বেছে নিয়েছেন, এটা কিন্তু আজকে একটা ইন্টারন্যাশনাল ফরেস্ট ডে, এবং এই যে আমরা বিভিন্নভাবে প্রকৃতির কথা ভাবছি, প্রকৃতির ধ্বংস হওয়ার কথা আমরা চিন্তা করছি, সেটা কেউ হয়তো করছেন লেখার মাধ্যমে, লেখকেরা করছেন। এখানে সুরবেগ বিশ্বাস আছেন, রাহুল দা আছেন, সুরবেগদা আছেন, এবং প্রত্যেকেই হয়তো এর আগেও বিভিন্ন জায়গায় লেখালেখি করেছেন। এই পরিবেশকে নিয়ে এই লেখা, এটা কিন্তু আমাদের আগেও হয়েছে, কিছু কিছু বইয়ের মাধ্যমে আমরা দেখেছি যে উঠে এসেছে বহু জায়গায়, কিন্তু আজকে পরিবেশ একটা গুরুত্ব পাচ্ছে, যেটা একেবারেই হারিয়ে গেছে এটা কখনোই বলবো না। কারণ পরিবেশকে আমরা সত্যিকারের ধ্বংসের মুখে বিভিন্ন জায়গায় ফেলেছি, সেটা মানুষের বিভিন্ন কৃতকর্মের জন্যই হচ্ছে, সেটা তো অবশ্যই। কারণ আমরা বইটা আমি যখন পড়তে শুরু করলাম, সেই সময় আমি দেখলাম যে আমাদের এই পশ্চিমবঙ্গ তথা সমস্ত এই কলকাতার এই পরিবেশের যে খুন খারাপির যে জায়গাগুলো, সেগুলো খুব সুস্পষ্টভাবে উঠে এসেছে। এবং যে জায়গাটা সব থেকে আলোচনার বিষয়, যে আমরা দেখি যে আমাদের প্রতিনিয়ত সেটা আমাদের দিন থেকে রাত হওয়া, প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পরিবেশ ধ্বংস, যে গাছ কাটা হচ্ছে, সেটা নিয়ে বহু কথা হয়, এবং খুব সুন্দরভাবে এই শব্দবাজির ব্যবহার হয়েছে, এবং সেখানেতে কিভাবে প্রধান বিচারপতিকেও সেটা নিয়ে কিন্তু হেনস্থা হতে হয়েছে। এই যে ঘটনাটা সাধারণ মানুষের কাছে মনে হতে পারে পরিবেশ নিয়ে আলোচনা এটা একটা বিলাসিতা, হয়তো ঠান্ডা ঘরে বসে কিছুক্ষণ সেটা নিয়ে রিসার্চ হয়, সেটা নিয়ে কিন্তু ইমপ্লিমেন্ট হয় না। এটা বহু জায়গাতেই কিন্তু এটা একটা কথিত আছে যে পরিবেশের রিসার্চ তো রিসার্চ লেভেলেই থাকে, এটা কখনো আমরা দেখতে পাই না যে এটা সত্যিকারের কোনো ইমপ্লিমেন্টেশন হচ্ছে। কিন্তু এই যে বইগুলোর মাধ্যমে আমরা যে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে একটা সচেতনতার বার্তা পৌঁছে দিতে পারছি, এটা কিন্তু একটা ভীষণ ভালো উদ্যোগ। এবং প্রত্যেকে যে লেখকেরা এটার পেছনে যে রিসার্চটা যেটা করেছেন, সেটার মাধ্যমে যে প্রত্যেকটা বিষয়, কারণ পরিবেশ তো একটা বিশাল বড় একটা বিষয়, এখানে তো আমরা
শুধু একটা অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে আলোচনা করলে খুব ছোট করে দেওয়া হয়। কারণ পরিবেশে আমাদের অস্তিত্ব, একটা মানুষের অস্তিত্ব কিন্তু তার নিঃশ্বাস গ্রহণ, তার বায়ু, তার যে ল্যান্ডে আছে, যে ভূমিতে সে বাস করছে, সেই ল্যান্ডের কি প্রকৃতি থাকছে, তার সয়েলের কি ক্যারেক্টারিস্টিক্স থাকছে, সেটাও কিন্তু একটা পরিবেশের অঙ্গের সাথে কিন্তু যুক্ত। এবং জল তো আছেই, কারণ আমরা জানি জলই জীবন, আমরা ছোট থেকে কিন্তু সেটাই শিখে এসেছি, জল জীবন। সুতরাং এই সমস্ত দিকটাকে যদি আমরা বিচার করি, এই প্রত্যেকটা জিনিসকে যে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের মাধ্যমে যে উঠে আসা, এবং যেটা আরো বেশি লক্ষ্য করা যাচ্ছে যে আমরা সবসময় বলি যে আচ্ছা জলাভূমি বুঝিয়ে আজকে কলকাতার বুকে বড় বড় অট্টালিকা হচ্ছে, বড় বড় বাড়ি হচ্ছে, মাল্টি স্টোরেড বিল্ডিং হচ্ছে, কিন্তু এই জলাভূমিগুলোকে সত্যি কি আমরা রেস্টোর করার কোনো চেষ্টা করেছিলাম, বা সেটার কি কোনোভাবে সেটা নিয়ে কোনো কাজ শুরু হয়েছিল? কারণ কিছুটা হলেও এই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডের ওপর আমিও রিসার্চের সাথে যুক্ত আছি, এবং সেখানকার মাইক্রোবিয়াল যে মানে একেবারেই মানে একটা জলাভূমি মানে তো শুধু সেখানকার গাছপালা, শুধু সেখানকার মাছ ভেড়ি, শুধু তো তা নয়, সেখানকার কিন্তু আমরা আর একটা অ্যাঙ্গেল থেকেও চিন্তা করতে পারি যে সেখানকার মাইক্রোবস গুলো, যে অণুজীবীগুলো, সেগুলোরও কি কন্ট্রিবিউশনস থাকছে, সেগুলোও কিন্তু নিজেদের মধ্যে বিভিন্ন জিনিস কিন্তু একটা সাইকেলের মাধ্যমে আদান প্রদান করে, এবং সেটাই কিন্তু ভারসাম্য। আজকে সেই জলাভূমির যদি ভারসাম্য রক্ষা হয়, তবেই কিন্তু আজকে আমরা বলতে পারছি যে কার্বন সিকোয়েস্ট্রেশন যে বারবার উঠে আসে, যে সেটা হয়তো কিছুটা রক্ষা পাবে। সেই নিয়েই কিন্তু এতটাই আমাদের তাগিদ আছে বলেই কিন্তু আজকে লেখকরা চেষ্টা করেছেন যে বইয়ের মাধ্যমে এই জিনিসগুলোকে তুলে আনবার। এবং খুব সুন্দরভাবে এখানেতে যে বর্ণনাগুলো এসেছে যে আজকে আম বাগানগুলো যে ধ্বংস হয়ে যাচ্ছে, যে শেষ হয়ে যাচ্ছে, এবং আমরা দেখতে পেয়েছি এর আগেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই যে রাচেল কারসন, আমরা দেখেছি যে সাইলেন্ট স্প্রিং এর কথা, সেখানে কিন্তু মানুষকে প্রথম মানে শেখানো হয়েছিল বা সচেতন করা হয়েছিল একটা কীটনাশকের ব্যবহার যে কিভাবে একটা জৈব বৈচিত্র্যকে ধ্বংস করে দিতে পারে, সেটা কিন্তু সেই বই থেকেই মানুষে বুঝতে পারলো, সেটাকে সত্যিকারের তার প্রভাবটা যে জীব বৈচিত্র্যের প্রত্যেকটা স্পিসিসের ওপর পড়ছে, এবং সেটা শুধু তাই নয়, বায়ো অ্যাকুমুলেটেড হয়ে আছে, সেটা দীর্ঘদিন ধরে আমাদের পরিবেশে থেকে যাচ্ছে সেই ক্ষতিটা। সেটা ক্ষণিকের একটা মানে কার্স বলবো না, মানে সেটা যে শুধু ক্ষণিকের জন্য আমাদের ক্ষতি করছে তা নয়, এটা দীর্ঘস্থায়ী একটা প্রভাব ফেলে যায়। এইভাবে যে আজকে প্রত্যেকটা জিনিস আমরা দেখেছি যে এর আগেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের মুভির মাধ্যমেও কিন্তু উঠে এসেছে, আজকে ডকুমেন্টারি হয়, আজকে কিন্তু আমরা বিভিন্ন ফিচার্স মুভিগুলো দেখেছি। আজকের যুগে দাঁড়িয়ে আমরা আবতার, এটা ভীষণ একটা মানে একেবারে রিসেন্ট একটা মুভি, যেখানে কিন্তু পরিবেশ প্রাধান্য পেয়েছে, এবং কিভাবে আমাদের এই মানে ঔপনিবেশিক যে মানে যারা তারা কিভাবে এসে আজকে শুধু সাম্রাজ্য বিস্তারের জন্য গাছপালা কেটে তার উপর আশ্রয়স্থান করে কিভাবে তারা বাঁচছে, এবং সেই জায়গাগুলো কিভাবে পুরো হারিয়ে যাচ্ছে, মানে গাছ নিরবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু আমাদের কাছে বিভিন্ন সময় উঠে এসেছে, বিভিন্ন ডকুমেন্টারি আমি যেগুলো বললাম ফিচার্স মুভির মাধ্যমে কিন্তু আমরা পেয়েছি, কিছুটা হলেও তার প্রভাব আমরা পেয়েছি। দ্য সিক্সথ এক্সটিংশনস, যেটা একেবারেই এলিজাবেথ পোর্টের যে মুভিটা, একেবারেই বইটা যেটা একেবারেই মানে বিলুপ্ত প্রায় প্রজাতি নিয়ে লেখা, মানে অনেক প্রজাতি আজকে আমরা দেখছি পরিবেশ এতটাই আজকে স্ট্রেসফুল কন্ডিশনে আছে, অনেক কিন্তু আজকে হারিয়ে যাচ্ছে, প্রচুর মাছ হারিয়ে যাচ্ছে। আজকে সমুদ্রের আমরা কোস্টাল সাইডস গুলোতে গেলে পরে কিন্তু অনেক সময় আমরা অনেক মাছ খুঁজে পাচ্ছি না। আজকে বায়োডাইভার্সিটি বোর্ড নতুন ভাবে প্রজেক্ট নিতে বাধ্য হচ্ছে, যে তারা এই রিসেন্টলি কিন্তু তারা প্রজেক্ট নিতে বাধ্য হয়েছে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কি কি ধরনের মাছ হারিয়ে যাচ্ছে সেটা লোকাল পিপলসদেরকেই খুঁজে বার করতে হবে, কারণ সেটা একটা ইউনিভার্সিটি আজকে কলকাতার বুকে সে বসে আছে, সে ফিল্ড ওয়ার্ক করতে গিয়ে সে কিন্তু পুরো জিনিসটাকে সে তুলে আনতে পারছে না, তাকে লোকাল মানুষদের কাছে সেটা কথা বলে সেইভাবে কিন্তু তাকে ফিল্ড ওয়ার্ক করে সেই সমস্ত তথ্য ভান্ডারটাকে আমাদের আরো বেশি রিসোর্সটাকে আমাদের নেক্সট প্রজন্মের কাছে খুব মানে সঠিকভাবে তুলে ধরতে হবে। এবং সেই দিক দিয়ে যদি বিচার করা যায়, আজকে আমি মানে জানি না আজকে আগামী আমাদের এই
যে জেনারেশনস, এখন যে প্রজন্ম চলছে, তারা কতটা বই পড়ছে, কিন্তু আমরা সবসময় আশা রাখবো যে বই তারা পড়বে, বইয়ের কাছে সঠিক তথ্যটা সেটা পাবে এবং সেটা নির্ভুলভাবে, যেটা কিন্তু মানদাস সেটা এত সুন্দরভাবে জিনিসটাকে মানে রিপ্রেজেন্ট করেছে। যে একটা মানে পরিবেশনার একটা থাকে তো, যে সুন্দর সেখানে নির্ভুল সবকিছুর মাধ্যমে যেটাকে তুলে ধরেছে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে, এটারও জন্য কিন্তু মানদাসকেও একটা সব থেকে পরিবেশকে গুরুত্ব দিয়ে সব থেকে বড় কথা যেটা আছে সেটার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। এবং প্রত্যেকটা শিরোনামে আমরা এখনো চাই যে আগামী সমস্ত মিডিয়ার কাছে সবসময় কিন্তু এটা এটা এখন আমরা এমন একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছি যে পরিবেশ গুরুত্ব পাক, সেটা অল্প হলেও সেটা হয়তো খুব ছোট্ট একটা স্টোরি হচ্ছে, যেটা একেবারেই হতো না। অনেক সময় হয় যে এই এই পার্টিকুলার গল্পটার তো কোনো মানে মানুষে পড়বে না। আজকে কিন্তু আমরা মানে ভোগবাদীর সমাজে আমরা অনেকটাই কিন্তু নিজেদের যে সমস্ত তথ্যগুলো, যে সমস্ত স্টোরিগুলো পাই, আমরা প্রথমেই চিন্তা করি এটা কি মানুষ পড়বে, মানে এটা কি অ্যাকসেপ্ট করবে। মানে পরিবেশের স্টোরি এটা তো কখনো মানুষের কাছে অ্যাকসেপ্টেবল নয়, কারণ পরিবেশ সম্বন্ধে আমরা অনেকটাই নেগেটিভ অ্যাসপেক্টসে চিন্তা করিয়েছি আমাদের, বা চিন্তা ভেবেছি, যেটার মধ্যে দিয়ে আমরা যুগের মধ্যে দিয়ে গেছি, যে সেটা আমরা চিন্তা করতে বাধ্য হয়েছি। কিন্তু আরো একটা কথা আমি এই পরিপ্রেক্ষিতে বলবো যে এখানে বইটার মধ্যে আমি শব্দবাজির মরণফাঁদের কথা লিখেছি, বিভিন্ন ধরনের গল্পের মধ্যে দিয়ে এটা উঠে এসেছে। সেখানে একটা জিনিস বলবো যে আজকে শব্দবাজি অবশ্যই ভীষণভাবে আমাদের ক্ষতিকর, কিন্তু নেক্সট প্রজন্মের কাছে এটা উঠে আসুক যে এর মানে অল্টারনেটিভসটা কি আছে, এটার কিন্তু যে গ্রিন বাজি সেই কথাটাও কিন্তু উঠে আসুক, যে সত্যি সেটার কি কোনো এক্সিস্টেন্স আছে। আজকে নিরি প্রচেষ্টা করছে, নিরি আজকে এই ধরনের ফর্মুলেশনস গুলো আনার চেষ্টা করছে, কিন্তু আমরা যে যে শিল্পটা আজকে এই এতগুলো মানুষকে জড়িয়ে রয়েছে, এতগুলো মানুষের রুজি রোজগার চলছে, সেইটাকে কি আমরা ইকো ফ্রেন্ডলি করতে পারি না? আজকে এখানে প্লাস্টিকের নির্মম ব্যবহার আমরা প্রত্যেকে জানি, আমরা এর শিকার প্রত্যেকটা মানুষ। আজকে আমরা ঠিক এই আলোচনার পরে যখন বেরিয়ে পরের দিন মার্কেটে যাব, আমরাও আশা করব ওই প্লাস্টিকের ব্যাগটা। এটা খুব নির্মম একটা সত্য হলো, এখনো আমরা যে সমাজে আছি সেই সমাজে কিন্তু আমরা এটার শিকার করছি, কেউ কম কেউ বেশি, কেউ চেষ্টা করছি ব্যাগ নিয়ে যাওয়ার, কিন্তু এখনো পাশের মানুষটাকেও দেখতে হচ্ছে সেও একটা প্লাস্টিকের পলিথিন তুলে বাজারটা করছে। কিন্তু এখানে একটা পজিটিভ অ্যাঙ্গেল কিন্তু আসা উচিত, যেটা আমি বলবো যে বায়োপ্লাস্টিক্স। এই বায়োপ্লাস্টিক্সটাও কিন্তু মানুষকে বুঝতে হবে যে সেটার কিন্তু এখন আছে, সেটা নেক্সট জেনারেশনসের যারা স্টার্ট আপ করতে চাইছে, যারা এন্টারপ্রেনার আছে, তারা এগিয়ে আসুক, তারা ভাবুক যে পরিবেশকে বাঁচাতে গেলে শুধু প্লাস্টিক শিল্পটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে না, যে বায়োপ্লাস্টিক্সটাকেও তুলে আনা যায়। সুতরাং এই অ্যাঙ্গেলে আমাদের কিন্তু একটু চিন্তা ভাবনাগুলোকে আরো যদি আমরা বিস্তারিত করি, পরিবেশ নিয়ে মানুষের যে একটা নেগেটিভিটি তৈরি হয়েছে সেটাও কিন্তু বন্ধ হবে। এবং সব থেকে বড় কথা, আজকে পরিবেশ নিয়ে গবেষণার দরকার, আজকে সেখানেতে প্রচুর পরিমাণ ফান্ড আমরা সবসময় বলি। সুতরাং এই ধরনের বইগুলো যত আরো বেশি লেখা হবে, আরো বিভিন্ন ধরনের এই অ্যাঙ্গেলসগুলোকে নিয়ে যত আপনারা আরো রিসার্চের মাধ্যমে এগুলোকে এনরিচ করে আমাদের এই নেক্সট জেনারেশনসের হাতে এই তথ্য সমৃদ্ধ এই বই ডকুমেন্টসগুলোকে তুলে দেবেন, এগুলো কিন্তু আমাদের কাছে একটা অমূল্য সম্পদ হিসাবে থাকবে। এবং আশা করি এর পরেও আরো মানুষেরা কিন্তু এটা দিয়ে উদ্বুদ্ধ হবে যে এই ধরনের বই কিন্তু লেখা যায়, যেটা মানুষ পড়ছে, যেটা মানুষ জানতে চাইছে এর সঠিক রিজনটা কি, কি হয়েছিল, সত্যি সেটাকে নিয়ে কি মানুষ লড়াই করেছিল, কিভাবে সেই দিনগুলোকে কাটাতে হয়েছে। আজকে কিন্তু সেই জিনিসটা মানুষের কাছে সত্যিটা উঠে আসা সমস্ত জায়গাকার ভীষণভাবে দরকার। এবং এই খুন খারাপের শিকার পরিবেশের ক্ষেত্রে সব সময় আমরা হচ্ছি এবং সেটা আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটছে। তবে একটা জিনিস বলবো যে বইটা লেখার সময় আমার যেটা পার্সোনাল একটা ভিউ আছে, যে আমি খুব মানে
দীর্ঘায়িত করব না আমার বক্তব্যটাকে, আমি এখানে যেটা বলবো যে এখানে আমরা পলিউশন কন্ট্রোল বোর্ড, যেটা পর্ষদকে আমরা যেটা দেখেছি, সেটাকে অনেক ক্ষেত্রেই আমরা গ্লোরিফাই করেছি। কিন্তু যে জায়গাটা আমরা করতে পারতাম, যে অনেক জায়গায় কিন্তু পর্ষদেরও বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে আমিও দেখেছি যে মানুষকে কিন্তু মেনে নিতে হয়েছে, বিভিন্ন জায়গায় তাকেও মানা করিয়েছে। বিভিন্ন ধরনের কর্পোরেট এমন ভাবে তারা কাজ করে, তারা এমন ভাবে তাদের স্বার্থান্বেষী প্রলোভন দেখায় যে সেখানেও কিন্তু বিভিন্ন সময় মানুষেরা বিভিন্ন দিকে তাদেরকে মত পরিবর্তন করতে হয়েছে। সুতরাং সেই জায়গাটা, সেই সত্যটাও কিন্তু সত্য, যেটা এখনো পর্যন্ত আমাদের প্রত্যেকটা মানুষকে মানে সেখানে যে রিপোর্ট করলেই আমরা সবসময় সঠিক মানে তার যে এটা পাবো, সেটাও কিন্তু হচ্ছে না। সেই জিনিসটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেটাও আমাদের সমাজে এখনো পর্যন্ত সেটা মিসিং আছে। সুতরাং এই জিনিসগুলো নিয়ে আমরা যত পরিবেশের এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এটা নিয়ে আমরা ভাববো এবং ভাবাবো, সব থেকে বড় দরকার হচ্ছে মানুষের মধ্যে এই চিন্তা ভাবনার মানে বীজটা, যেটা বলা হয় যে এই চিন্তা ভাবনার একটা সূত্রটাকে ধরে সে যদি এগিয়ে যায় বা আরো যদি চেষ্টা করে সেটা নিয়ে আরো কাজ করা যায় কিনা, সেই জায়গাটা এটা একটা তৈরি করেছে। অবশ্যই এটা কিন্তু একটা সোপান হিসেবে কাজ করেছে এবং এটার খুব সাহসী উদ্যোগও আছে এবং এটাকে সত্যি খুব আমি কুর্নিশ জানাচ্ছি এবং আশা করব এটা নিয়ে আরো পরবর্তীকালে আরো এটা বিস্তারিত হোক এবং আরো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটাকে আলোচনা করা হোক এবং আরো এটার মধ্যে তথ্যগুলোকে ইনক্লুড করা হোক। যেখানে আমরা দেখেছি যে ইলেকট্রনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট এটা একটা বড় সেক্টর, সেটা নিয়ে আজকে সমাজ কিন্তু আমরা সত্যি মানে ভুগছি। আজকে কিন্তু আমরা সত্যি আমরা যখনই বলি যে ডাম্পিং সাইট, সেই ডাম্পিং সাইটের মধ্যে আমরা কিন্তু সব একসাথে মিশিয়ে দিচ্ছি, সেখানে আমরা কোথাও সোর্স সেগ্রিগেশন দেখতে পাচ্ছি না। সেই জায়গাগুলো উঠে আসুক, সেটা হয়তো এবারের এটাতে আমি দেখলাম যে কিছুটা ল্যাক আছে, কারণ এইটুকু একটা বইয়ের মধ্যে সব অ্যাঙ্গেলটাকে কভার করাও একটু মুশকিল হয়। তবে সব থেকে বলবো খুব সরল ভাবে লেখা এবং প্রত্যেকটা জিনিসকে খুব সহজ ভাবে প্রস্তাব যেটা করা হয়েছে সেটাও কিন্তু পরিবেশনার ক্ষেত্রেও খুব একটা বেশ একদম ঝকঝকে সুন্দর একটা পরিবেশনা হয়েছে। সেই জন্য মানুষের কাছে এটা অ্যাকসেপ্ট হওয়াটাই স্বাভাবিক এবং মানুষ পড়ুক, আরো জানুক, সত্যটা উঠে আসুক এবং মানুষ আরেকটু গবেষণা করে এই পরিবেশ নিয়ে ভাবনার সূত্রগুলো পাক, এটাই আশা রাখি। দিদিকে অনেক ধন্যবাদ জানাই মান্দাসের পক্ষ থেকে এখানে আসার জন্য, তার অমূল্য সময় দেওয়ার জন্য আমাদেরকে। আমরা এনরিচড হলাম, বইটি সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম। এবারে আমরা যাব এই বইয়ের নেপথ্য নায়কের কাছে। আমি বেশি কিছু বলছি না, বিশ্বজিৎ মুখোপাধ্যায়কে আমি ডেকে নিচ্ছি এখানে। এই বইয়ের যিনি নেপথ্য নায়ক, নেপথ্য কারিগর, বিশ্বজিৎ তার মুখে এই বইটির হয়ে ওঠার কথা আমরা আজকে শুনবো এবং তার অভিজ্ঞতার কথা আমরা শুনবো। আসুন। আমি প্রথমেই বলি, এই বইটার লেখক যে দুজন আছেন তারা এই বইটার সম্পর্কে যা বলার বলব। আমি একটু অন্য পার্সপেক্টিভে বিষয়বস্তুটাকে দেখছি। যেমন ধরুন, এখন থেকে ধরুন 90-এর দশকে বাংলা সাহিত্যে একটা বই এসেছিল, সেটা হচ্ছে নারায়ণ শ্যামের 1, 2, 3। এই বইটাতে একটা জিনিস লেখা হয়েছিল যে কিভাবে সমস্ত রকম রাজনৈতিক বলুন, বাইরের প্রলোভনকে এড়িয়ে ব্যুরোক্রেটস অর্থাৎ যারা প্রশাসনটা চালায় তারা কতটা সজীব হয়ে আইনটাকে কার্যকরী করার চেষ্টা করছে। এখন সেই বইটা যখন আমি পড়ি, তারপরে এই যে বইটার মধ্যে যা লেখা হয়েছে তার সঙ্গে যেন একটা মিল করি। এই বইটার মধ্যেও সেই জিনিসটা একটা আছে যে আইনটাকে কার্যকারী করার জন্য তার একটা প্রচেষ্টার পর্ষদ। এটা ঠিকই, পর্ষদ যে সব কিছু করতে পেরেছে তা পারেনি। অনেক সময় কর্পোরেট লবির কাছে, বহুজাতিক সংস্থার কাছে তাকে সরে যেতে হয়েছে, পেছোতে হয়েছে। সে কাহিনী এই বইটার মধ্যে কিছু আছে। আপনারা যদি দেখেন যে কোনো আইনি যখন তৈরি হয় সোসাইটিতে,
মানুষের মধ্যে একটা চাহিদা তৈরি হয়, প্রয়োজনীয়তা তৈরি হয়, তারপর আইনসভাতে আইনটা তৈরি হয়, আন্তর্জাতিক স্তরেও তৈরি হয়, সেই আইনটা কার্যকারী করার জন্য কতগুলো সংস্থা তৈরি হয় এবং সেই সংস্থা সেটাকে আইনটাকে কার্যকারী করে এবং কার্যকারী না করার পরে সেটা আবার বিচার ব্যবস্থার কাছে। এই কতগুলো ধাপ আছে আমাদের এবং এই ধাপগুলো পেরিয়েই কিন্তু আইনটা কার্যকারী হয়। সেইখানে যদি কোনো ঘাটতি থেকে যায় কোনো একটা চেনে, এটা একটা সোসাইটির মধ্যে একটা চেন সিস্টেম কাজ করে। জনসচেতনতা, মানুষের ইচ্ছা আবেগ নিয়ে একটা আইন হয়, সেই আইনটা আইনসভায় হোক, লোকসভায় হোক, বিধানসভায় পাস হলো, তারপরে তার একটা সংস্থার উপর দায়িত্ব গেল আইনটাকে কার্যকারী করে। সেই আইনটা কার্যকারী করতে যে তারা ধরুন একটা সংস্থা তারা কার্যকারী করতে গেল, তার উপর থেকে বাইরে বিভিন্ন রকম প্রেশার থাকে। আপনি যদি দেখেন পৃথিবী জুড়ে আমি বলছি যে যারা কোনো সরকারি দপ্তর লাইসেন্স দেয় কিংবা অনুমতি দেয় কিংবা কোনো অপরাধকে যারা আটকানোর চেষ্টা করে, তাদের প্রত্যেকেই বাইরে থেকে সেই সমস্ত প্রশাসকদের কাছে একটা চাপ থাকে। এটা আমাদের দেশে হোক বিদেশে হোক সর্বত্রই আছে, এটা ভাবার কোনো কারণ নেই যে অন্য কোনো জায়গায় নেই এবং আন্তর্জাতিকভাবেও আছে। আপনি দেখুন আন্তর্জাতিকভাবেও প্যারিস চুক্তি হলো, এবার কিছুদিন পরে দেখা গেল প্যারিস চুক্তির পর থেকেই যারা যারা রাষ্ট্রনায়ক আছেন বড় বড় দেশে তারা সরে আসছে, কোনো একটা চাপ আছে, কোনো একটা লবি। এবং আন্তর্জাতিকভাবে সেটা হচ্ছে একদম আমাদের সোসাইটি একদম যে তলাশ লেভেলেও আমরা যাই সেখানেও আমরা দেখতে পাচ্ছি এটা সর্বত্র আছে। সে শ্রম আইন বলুন, পরিবেশ আইন বলুন, মহিলাদের সুরক্ষার আইন বলুন, আমাদের বিভিন্ন ধরনের যে আইন, বিভিন্ন কম্পার্টমেন্ট আছে যে আইনের, সমস্ত জায়গায় পদ্ধতিটা আছে। সুতরাং আইনটাকে কার্যকারী করতে গেলে প্রথমত একটা বিচার ব্যবস্থা একটা বড় ভূমিকা থাকে। তারপরে হচ্ছে যারা জনমত তৈরি করে বা জনমতের আয়না হিসেবে কাজ করেন প্রেস, তাদের একটা বিষয়বস্তু থাকে। এবং যে কথাটা নারায়ণ সান্যাল তার বইটাতে বলেছিলেন যে ক্রমাগত এই যারা ব্যুরোক্র্যাট তাদের মধ্যে একটা সচেতনতা আসছে যে তারা আইনটা কার্যকারী করতে যে কোনো বাধা মানছে না। কিন্তু সম্ভবত মনে হয় আজকে যদি নারায়ণ সান্যাল বেঁচে থাকতেন তাকে আর একটা বই লিখতে হতো হয়তো, যে কিভাবে ব্যুরোক্র্যাটরা পিছু হটে আসছে। আজকে কিন্তু এই যে আইনের অসফলতা আমরা দেখতে পাচ্ছি এক্সিকিউশনের ক্ষেত্রে, সেই এক্সিকিউশনের অসফলতার একটা বড় কারণ হচ্ছে রাজনৈতিক চাপও যেমন আছে, আবার সেই রাজনৈতিক চাপই বলুন, বাইরের প্রলোভন বলুন, যাই বলুন না কেন, সেই জায়গাটাতে দাঁড়িয়ে যারা আইনটাকে কার্যকরী করছেন তারাও সেটা পেরে উঠছেন। সে বিচারের ব্যাপারেই বলুন, কারণ আজকে ধরুন না আমরা এই যে বিচার ব্যবস্থা, প্রায় ভারতবর্ষের বুকে কয়েক কোটি মানুষ বিচার পায়নি এরকম মামলা দাঁড়িয়ে রয়েছে। সে মহকুমা আদালত, জেলা আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট নিয়ে অসংখ্য মানুষের চাহিদা প্রয়োজন অনুযায়ী তারা বিচারের কাছে গেছে, বিচার পায়নি, তারা দাঁড়িয়ে রয়েছে। এবং প্রত্যেকটা যে দাবি বিচার হচ্ছে তার যদি 5টা করে লোক ধরি তাহলে কত লোক ভাবুন তো বিচারের অপেক্ষায় দাঁড়িয়ে, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বিচারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হয়, সেখানে বোঝা যায় আইনটা কোথায়। সেখানেই হচ্ছে প্রশ্ন। পরিবেশ আইনটা একটা কন্টিনিউয়াস অফেন্স, এটা কিন্তু একটা দিনে যেমন একটা লোককে আমি একটা ধরুন একটা গাছা মারলাম, তাকে মারলাম, সেটা একদিনের লোক। যে কারখানাটা দূষণ করছে প্রতিদিন প্রতি মুহূর্তে করছে, অর্থাৎ যেটা একটা ধারাবাহিক তার অন্যায়টা হচ্ছে, তাকে নিয়ন্ত্রণ আমরা করতে পারছি। সর্বস্ত স্তরেই আমরা দেখছি এটা একটা ঘটনা ঘটছে। সুতরাং যেমন আমাদের বিচার ব্যবস্থার বিষয়বস্তুটি আছে, একটা দায়বদ্ধতা আছে, প্রশাসনের দায়বদ্ধতা আছে, মানুষেরও দায়বদ্ধতা আছে। এবং সব থেকে বড় আমার মনে হয় দায়বদ্ধতা হচ্ছে যারা জনপ্রতিনিধি, বিশেষ করে ডেমোক্রেটিক কান্ট্রি, জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা সর্বোচ্চ স্তরে। তারাই আইন তৈরি করেন, তারাই আইনটাকে কার্যকরী করার জন্য তাদের পক্ষ থেকে মন্ত্রী হন, আবার বিরোধী দল থাকে তারাও সেটাকে সমালোচনা করেন। তো জনপ্রতিনিধিদের দায়বদ্ধতাটা যদি নিয়ন্ত্রিত না হয় এবং আমরা যারা জনগণ
আমরা কি কখনো ভাবি যখন ভোট দিতে যাই যে পরিবেশ আইনটা কতটা কার্যকারী হয়েছে? আজ পর্যন্ত দেখুন, পরিবেশ আইনটার বিষয়বস্তুটাকে নিয়ে নির্বাচনে এখনো পর্যন্ত সেরকম ভাবে এজেন্ডা হলো না। সাম্প্রতিক দিল্লির একটা ঘটনাতে যমুনা নিয়ে একটা এজেন্ডা হয়েছিল যে হ্যাঁ, যমুনা পরিষ্কার করার কথা আগের সরকার বলেছিল, এরা করলো না, এটা হলো। তার পরবর্তীকালে আবার দেখলাম আমাদের প্রয়াগের চাঁদ নিয়ে কি ঘটনা ঘটলো। আমাদের এখানেও প্রত্যেকদিন গঙ্গার চাঁদ হচ্ছে, নতুন ব্যাপার না, সবাই জানে। যে পরিমাণে লোক জড়ো হয়েছিল সেখানে এটা তো স্বাভাবিক, এটা হবেই, তার জন্য ব্যবস্থা করতে পারলাম না। এখানে বলবে কেউ, আমরা ধরুন যেখানে রাম মন্দিরের সরজু নদী, সেখানে কি অবস্থা হবে? সরজু নদী এই সমস্ত জায়গাতেই হচ্ছে, এবং যেখানে যত ঘটনা ঘটছে, আমার মনে পড়ছে আমাদের এখানে IPL খেলা হবে, ইডেনে খেলা হবে। তারা বললেন যে আমাদের খুব জোরে বাজি পড়াতে হবে। কেন? IPL তো খেলা হবে, বাজি পড়াতে হবে কেন? শব্দ করে বাজি। তারপরে তারা নথি স্বীকার করে বললেন না, আমরা শব্দবাজি করবো না, একটু আলোর বাজিটা জিতবো, এবং মাইকে যেটা বাজাবো সেটা আলোর সেই শব্দ সীমাটা স্টেডিয়ামের মধ্যেই থাকবে। এটা আলটিমেটলি তারা মেনে নিতে পারলেন, মেনে নিলেন, তারা মানাতে হলো। তাহলে এটার জন্য মানাতে হবে কেন? আর যারা IPL খেলা করছেন কিংবা এই বড় বড় খেলা করছেন, তারা কি অজ্ঞত নয়? তারা শিক্ষিত মানুষ, তাদেরও যদি এটা শেখাতে হয় তো মুশকিল। সুতরাং আজকের এই যে বইটা যেটা হয়েছে, তার মধ্যে দেখা যাচ্ছে একজন মানুষ একটা প্রচেষ্টা চালাচ্ছে, একটা প্রশাসনের মধ্যে থেকে তার মতন করে সে প্রচেষ্টা চালাচ্ছে। এই প্রচেষ্টাটা চালানোর জন্য দেখা যাবে বহু দপ্তরেই আমরা যদি খুঁজি, এরকম কিছু মানুষ আছে যারা প্রচেষ্টা চালায়। আমি বিভিন্ন সময় ঘটনা শুনেছি। আমার বাবা সরকারি চাকরিতে ছিলেন। একবার একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, নদিয়া জেলায় বিধান রায় তখন মুখ্যমন্ত্রী, তিনি সেখানে দারুণভাবে ধরাপাকড় করছেন যারা চাল স্টক করে রাখছে। তার কাছে কমপ্লেন গেল মুখ্যমন্ত্রীর কাছে যে এরা এই ভয়ঙ্কর এত ধরা পড়বে, ঠিক না। মুখ্যমন্ত্রী তো আইনের কাজটা করছে, তাকে তোমরা সম্মান করো, তাকে অসুবিধার মধ্যে ফেলছো কেন? অর্থাৎ রাজনৈতিক স্তরেও যে এই যারা প্রশাসনে ভালো কাজ করছেন তাদের সম্পর্কে একটা সম্মান বোধ থাকে, তারা তাকে সম্মান করতো যে না, এই ব্যক্তিটি ভালো কাজ করছে। এই ধরনের বিষয়বস্তুটা যদি যারা রাজনৈতিক সম্পন্ন মানুষ, তারা যদি এইভাবে যদি তাদের সম্মান না করতে পারে যারা আইনটাকে কার্যকারী করছে, তাহলে তাদের আর উল্টে যদি দেখা যায় যে তারা বদলি করে দেওয়া হলো, মুহূর্তের মধ্যে তাকে সরিয়ে দেওয়া হলো, তখন আমি শুনেছিলাম যে কিছুতে এসে ডিএমকে কিন্তু বিধান রায় বদলি করলেন না, বলে না ওকে বদলি করা যায়, অসম্মান করা হবে, ও যা করছে আইনের মধ্যে করে করছে। তবে দেখছি যাতে ও অতিরিক্ত কিছু না করে, বাড়াবাড়ি না করে, সেটা আমরা দেখতে পারি, যাতে বেআইনি ভাবে আইনটা কার্যকারী না করে, এটা দেখা যেতে পারে। এরকম অনেক ঘটনা আমাদের জীবনে আমরা শুনেছি, দেখেছি। আবার অনেক সময়তে দেখেছি যে একটা সময় হয়তো রাজনৈতিক নেতারা বলছেন হ্যাঁ এটা হওয়া উচিত, পরবর্তীকালে ব্যাকট্র্যাক করছে বিভিন্ন রকম পারিপার্শ্বিক চাপে। তো এই পারিপার্শ্বিক যে চাপটা তৈরি হচ্ছে, তাকে কিভাবে কমব্যাট করতে হবে তারই খানিকটা লেখক দুজন লেখার চেষ্টা করেছেন। আর এটা ঠিকই, যেটা আমাদের আগের বক্তা বলেছেন, যে সব জিনিসের মধ্যে ধরা সম্ভব না, সেটা সম্ভব না। এবং এই পরিবেশের ক্ষেত্রে যে লড়াইটা যদি আমরা দেখি, আমরা আবার দেখবো পুলিশে যারা কাজ করে তাদেরও কিন্তু প্রতি মুহূর্তেই লড়াই করে। আমি এক্ষুনি কোনো নাম বলছি না, আমিও জানি বহু খুব সিনিয়র অফিসার, তারা অত্যন্ত মানে চাপের মধ্যে দাঁড়িয়েও তারা সত্যকে প্রকাশ করার চেষ্টা করেছে, হয়েছে সে, তারপরে সত্য প্রকাশ হয়েছে। আবার অনেক সময় দেখা গেছে তারা পারেনি, তাদের বদলি হয়ে যেতে হয়েছে। কিন্তু অর্থাৎ ফলে আমাদের জনগণের সর্বশেষ দায়িত্ব কিন্তু জনগণের, পিপলের। আমরা সত্যি সত্যি ডেমোক্রেসিটাকে যদি মনে করি ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, সর্বশেষ দায়বদ্ধতা কিন্তু মানুষের সচেতনতাই কিন্তু আমাদের একটা জায়গায় পৌঁছে দিতে পারে। এবং মানুষের সচেতনতা যদি না থাকে, রাজা রামমোহন রায় কতদিন আগে সতীদাহ প্রথা বন্ধ করে গিয়েছিলেন, তারপরেও কিন্তু পায়ে হেঁটে রূপ কানোয়ারাকে
কিন্তু আমাদের সতী হতে হয়। তো সেই সতীর পিঠে লক্ষ লক্ষ মানুষ যে পুজো দেয়, এইখানেই হচ্ছে আমাদের লড়াইটা। এই লড়াই থামবে না, এটা একটা বিরামহীন লড়াই, এটা চলবে। এবারে আমি এই বইয়ের একজন লেখক রাহুল রায়, দুজন লেখক সুবেগ বিশ্বাস এবং রাহুল রায়, প্রথমে আমি রাহুল রায়কে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি, তারপর শুনি। আমার আগে দুজন বিশিষ্ট বক্তা আমাদের, আমি এবং সুরবেগ বিশ্বাস, আমি রাহুল রায়, আমাদের এই বইটা নিয়ে বলেছেন, তাদের মতামত জানিয়েছেন। লেখক হিসেবে আমরা দুজনে বইটার মুখবন্ধতেই জানিয়েছি পরিষ্কার করে যে বইটা আমরা কেন লিখতে নেমেছিলাম। সে প্রসঙ্গে আর এক কথা হয়ে যাবে, বারবার যাব না। দুজনে যদি একসাথে আমরা লিখেও থাকি এবং সেখানে একভাবে যদি আমাদের মতামতটা আমরা রেখেও থাকি, তারপরেও হয়তোবা ব্যক্তিগত স্তরে দু এক লাইন কিছু বলার থাকে। সেটা আমারও যেমন থাকতে পারে, সেটা সুরবেগবাবুও থাকতেই পারে। আর আমাদের আগে স্বাতী ম্যাডাম এবং বিশ্বজিৎ মুখোপাধ্যায় তাদের বক্তব্য তো রেখেছেন। আমার যেটা মনে হয়, এটা কিন্তু আমার ব্যক্তিগত লেখক হিসেবে আমার যেটা মনে হয়েছে, যে আমরা যখন বইটা লিখতে শুরু করেছি তখন আমার মনে একটা জিনিসই ছিল যে ঠিক পরিবেশ বিজ্ঞানের কোনো বই হিসেবে এটাকে কিন্তু আমরা ধরছি না। সেখানে পরিবেশ কি, দূষণ কাকে বলে, জীববৈচিত্র্য কাকে বলে, এই ধরনের কোনো আমরা বৈজ্ঞানিক সংজ্ঞায় এটাকে আটকে রাখতে চাইনি। আমরা ক্যানভাসটাকে একটু বড় করেছিলাম। আমরা জানি যে পরিবেশ আক্রান্ত, এবং নামটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে পরিবেশে খুন খারাপি, মানে অহরহ পরিবেশ কিন্তু খুন হয়ে চলেছে, এবং সেই খুন কে করছে? মানুষই করছে, আমরাই করছি। আমাদের মূল উদ্দেশ্যটা যেখানে ছিল, আমার যেটা মনে হয়, এই যে পরিবেশটা ধ্বংস হয়ে চলেছে, বিশ্বজিৎবাবুর কথাতে আমরা জানতে পেরেছি যে বিভিন্ন দপ্তর আছে পরিবেশকে রক্ষা করার জন্য, আইন আছে, বিচার বিভাগ আছে, তা সত্ত্বেও সবাই থাকা সত্ত্বেও কেন পরিবেশটার এরকম অবস্থা? সেখানে আমাদের বইতে একটা চরিত্র এসেছে, সত্যপ্রকাশ বন্দ্যোপাধ্যায়। আমার বন্ধু বান্ধব যারা বইটা কিনেছেন তারা আমাকে প্রশ্ন করেছেন যে এই সত্যপ্রকাশ কে? আমি তাদের বলেছি যে বইয়ের মধ্যে আমি এবং সুরবেগবাবু এটা জানিয়েওছি সত্যপ্রকাশকে, তা সত্ত্বেও মৌখিকভাবে আমাকে যেটা বলতে হয়েছে, আমি এটা বলেছি, দেখুন, সত্যপ্রকাশ সত্যি করে থাকতেও পারেন, নাও থাকতে পারেন। তিনি কল্পনা হতে পারেন, তিনি বাস্তব হতে পারেন, তিনি পরাবাস্তব হতে পারেন, কিন্তু তিনি কিন্তু একজন পরিবেশ প্রহরী। আমি এইখানে পরিবেশ যোদ্ধা কথাটাকে আনছি না, কিন্তু কারণ যোদ্ধা বললেই মনে হয় যেন তারা শুধু যুদ্ধই করবেন, যুদ্ধ লাগলেই তাদের কাজ, তা নয়। পরিবেশ প্রহরী, পরিবেশ এমন একটা জায়গায় তার সীমাটাকে লঙ্ঘন করে গেছে, বলা ভালো আমরাই তাকে লঙ্ঘন করতে বাধ্য করেছি। রবীন্দ্রনাথের ভাষায় যে সীমার পরে আর কোনো কল্যাণ নেই, যে সীমায় কোনো সৌন্দর্যটা নেই, পরিবেশ প্রহরী কিন্তু দাঁড়িয়ে রয়েছেন সেই সীমা রেখার উপরে, মানুষকে যেতে বাধা দিচ্ছেন সীমানাটাকে টপকাতে, যে বারবার বলছেন যে সীমাটা পেরিও না, তার মধ্যে। আমাদের সত্যপ্রকাশ ঠিক এইরকম এক পরিবেশ প্রহরী। এইবারে আর যে বাকি কথাগুলো এসেছে, স্বাতী দেবী বিস্তৃতভাবে সেগুলোকে বলেছেন, আমার পরে সুরবেগবাবুও বলবেন, যে এক একটা বিষয় তুলে ধরেছি আমরা পরিবেশের, এবং সেটা বাঁচাতে গিয়ে সেই যে সত্যপ্রকাশ, সেই যে পরিবেশ প্রহরী, তাঁর যে প্রাণপণ লড়াই, তাঁর সঙ্গে তাঁর যে সহকর্মীরা ছিলেন তাদের লড়াই, বেশ কিছু বিচারকের লড়াই, বিচারপতির লড়াই, কিছু মানুষ অবশ্যই যারা স্বেচ্ছাসেবী সংস্থায় রয়েছেন তাদের লড়াই,
এই সমস্ত লড়াইকে নিয়েই হচ্ছে আমাদের এই পরিবেশের খুন খারাপি বইটা। হয়তো সেই লড়াইয়ে সবসময় তারা জেতেননি, প্রাথমিকভাবে হেরে গেলেও আপাত দৃষ্টিতে কিন্তু যে চেতনাটা জন্ম দিয়ে দিয়েছেন মানুষের মনে, আরও অনেক সত্য প্রকাশকে কিন্তু তারা গড়ে দিয়েছেন, অনেক পরিবেশ প্রহরী কিন্তু আজকে দাঁড়িয়ে গেছেন। আমাদের এইটুকুই জানানোর ছিল যে পরিবেশকে রক্ষার লড়াইয়ে কিন্তু আমাদেরকে থেমে থাকলে হবে না। বিশ্বজিৎবাবু যে কথাটা বললেন যে আমাদের কিন্তু এগিয়ে যেতেই হবে। আর পরিবেশ আজকে না ভালো তো নেই, বুঝতেই পারছি। নিত্য নতুন যদি আপনারা বা আমরা যদি খবরের কাগজ বিভিন্ন গণমাধ্যমে খুলি, দেখতে পাই যে সেখানকে পরিবেশকে কিভাবে আমরা হত্যা করে চলেছি। এই জায়গাটা থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে, কারণ না হলে কালিদাসের যুগে ফিরে যাওয়া খুব একটা বোধহয় আর সময় সাপেক্ষ ব্যাপার নয়। এখানে এসেই বিভিন্ন কবির সম্পর্কে কথাবার্তা শুনছি, চারিদিকে অনেক কবিতার বই, এখানে অনেক কবিতা বোঝেন এরকম সমস্যার মানুষ আছেন। আমি কিচ্ছু বুঝি না, তা সত্ত্বেও একটা হেলাল হাফিজ বলে একজন কবি আমার খুব প্রিয়। আমি কবিতার লাইনগুলো মনে নেই, কিন্তু ওই মানেটা হচ্ছে, মানে উনি যে বলতে চেয়েছেন যে আজকে এইরকম একটা দুঃসময়ে এইরকম যৌবন নিয়ে আমি যদি প্রতিবাদের পথে না নামি, মিছিলে না নেমে এই উদ্ধত যৌবন নিয়ে আমি যদি শুধু নারীকে সাজাই, সেটা কিন্তু উচিত হবে না। এখানে আমি আমার কথা শেষ করব। এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এটা ছিল আমার মনে ছিল না, স্বাভাবিক এটা। নমস্কার, শুভ সন্ধ্যা। আমার অগ্রজ বিশ্বজিৎ মুখোপাধ্যায়কে প্রণাম। আমার সহলেখক এবং আরেক অগ্রজ রাহুল রায়কে নমস্কার, এবং ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী পরিবেশ বিজ্ঞানী, তাকে আমার কৃতজ্ঞতা। আমার প্রকাশক ভাই সুকল্প চট্টোপাধ্যায়, তাকেও কৃতজ্ঞতা এই বইয়ের জন্য। তাছাড়া অনির্বাণ আছে, এখানে নিশা আছে, অন্য ভাইরা আছে, বন্ধুরা আছেন, তাদের শুভেচ্ছা জানিয়ে একটা কথা বলি যে আজকে এখন বাইরে একটু বৃষ্টি শুরু হয়েছে। আমি এরকম একটা বৃষ্টি মুখর দুপুরের কথা উল্লেখ করতে চাই প্রথমেই। সেটা হচ্ছে 2006-এর জুন, 2005 বা 6-এর জুন, আমার ধারণা 2006-এর জুন, যদি খুব ভুল না করে থাকি। ফ্যাব ইন্ডিয়া খুব নামি একটা ব্র্যান্ড, তো সেখানে আমরা সন্ধ্যায় যাব। তো সেখানে আমরা সন্ধ্যায় একটা জন্মদিনের পার্টিতে যাব, তার আগে ফ্যাব ইন্ডিয়াতে যার জন্মদিন তার জন্য একটা পাঞ্জাবি কিনে নিতে হবে। তো বাইরে বৃষ্টি পড়ছে, একটা সিনেমাও দেখবো, তার মাঝখানে ফ্যাব ইন্ডিয়াতে বললাম একটা প্লাস্টিকের প্যাকেট দেবেন। ভাবুন, ঠিক 19 বছর বা 20 বছর আগের কথা। ফ্যাব ইন্ডিয়ার যিনি কাউন্টারে ছিলেন তিনি খুব নম্রভাবে বললেন, আমরা কাগজের প্যাকেট আপনাকে 10টা দিতে পারি, প্লাস্টিকের কোনো কথা এখানে উচ্চারণ করা হয়। গড়িয়াহাটে, কলকাতার গড়িয়াহাটের কথা বলছি। এবং সেই প্যাকেটের জন্য, সেই কাগজের ঠোঙার জন্য ফ্যাব ইন্ডিয়া কিন্তু আলাদা করে চার্জও করে। এখানে কেউ বলতেই পারেন যে ফ্যাব ইন্ডিয়া তো এত একটা যাকে বলে উচ্চ কোটির দোকান, সেই জন্য সেটা সে অ্যাফোর্ড করতে পারে, সংস্থান করতে পারে। সবার সেটা অ্যাফোর্ড করা বা সংস্থান করা সম্ভব নয়। আসলে তা নয়, আমাদের মননটাই তৈরি হয়। আমাদের মননটা হচ্ছে, যেটা সাথী বলেছেন কিছুক্ষণ আগে, যে এই পরিবেশের কথা আলোচনা করে কাল কেন একটু পরেই বেরিয়ে আমি একটা মিষ্টির দোকানে গেলে বা কোনো দোকানে গেলে বলবো একটা প্লাস্টিকের প্যাকেট। আমাদের এটাই একটা বদভ্যাস, প্লাস্টিক। এইগুলো যেটা রাহুলদা বললেন যে আমাদের কিছু, আমরা পরিবেশের ক্ষতি আমরা নিজেরাই করে চলেছি, নিজেরাই ক্ষতি করেছি, অনেক ক্ষতি করেছি আমরা। এই প্লাস্টিকের ব্যবহার তার একটা প্রধান উদাহরণ আমি বলব।
এই বইয়ে যেটা আমাদের এই আজকের যে আলোচনা বা আড্ডার মূল বক্তা যিনি সাথী যেটা জানালেন, খুব মূল্যবান কথা বললেন। তার মধ্যে যেটা জানালেন যে বইয়ের উপস্থাপনাটা, রাহুলদা যেটা বললেন যে উপস্থাপনাটা কিভাবে ভাবনা হয়েছে, সেই ভাবনার বিষয়টা রাহুলদা জানালেন। প্রথমেই একটা চ্যালেঞ্জ আমাদের কাছে ছিল যে পরিবেশ বিষয়ক বই, এমনিতেই পরিবেশ ব্যাপারটা আমাদের মধ্যে, আমাদের সবার মধ্যেই ব্যাপারটা হয় যে যখন একটা ভূমিকম্প হয় তখন আমরা আলোচনা করি ওই তো প্লাস্টিক বেশি হয়েছে, অমুক বেশি হয়েছে, গাছ কেটে বাড়ি তোলা হয়েছে, পাহাড় কেটে বাড়ি তোলা হয়েছে, সেজন্যই আজকে এরকম হলো। কিন্তু সেটা যে আমরাই করেছি, আমরাই যে পাহাড় কেটে তৈরি ওই উঁচু বাড়িগুলোর মধ্যে কোনো হোটেলে গিয়ে থাকি, বিলাসবহুল হোটেলে, সেটা কিন্তু আমরা মাথায় রাখি না। তো এই বইতে আমাদের প্রধান, সবচেয়ে বড় কথা, এই বইয়ের নামকরণ করেছেন বিশ্বজিৎ মুখোপাধ্যায়। পরিবেশে খুন খারাপি, একটা যখন উনি শুনলেন যে বইটা একটা অন্য রকম আসপেক্ট থেকে, অন্যরকম দৃষ্টিভঙ্গি থেকে লেখা হচ্ছে, বিশ্বজিৎদা 2024-এর ফেব্রুয়ারি বা মার্চে বিশ্বজিৎ এই বইটার নামকরণ করলেন পরিবেশে খুন খারাপি, এবং সঙ্গে সঙ্গে সেটা আমাদের প্রকাশক ভাই সুকল্প পছন্দ হলো এবং সুকল্প বললেন হ্যাঁ এইটাই বইয়ের নাম। রাহুলদা আর আমার চ্যালেঞ্জ যেটা মস্ত ছিল সেটা হচ্ছে এমন একটা ভাষা এই পরিবেশ বিষয়ে বইতে দেওয়া যেটা মানুষকে টেনে রাখবে। যেন যেহেতু খুন খারাপি পরিবেশ সংক্রান্ত অপরাধ এবং অপরাধীদের চিহ্নিত করা বা যারা অপরাধটা করছেন তাদের পরিচয় উন্মোচন করা এবং সত্যপ্রকাশ বন্দ্যোপাধ্যায়ের মতো পরিবেশ প্রহরীদের কথা বলা, তাদের প্রহরার কথা বলা, তাদের কাজের কথা বলা। আমাদের একটা প্রথম থেকে উদ্দেশ্য ছিল যে বইয়ের ভাষাটা হতে হবে টান থ্রিলার। কারণ পরিবেশ সংক্রান্ত যে বই, সাথীর অনেক পড়াশোনা এই ব্যাপারে, উনি খুব ভালো বলতে পারবেন, উনি একজন বিশেষজ্ঞ। এই বইগুলো সাধারণত যেটা হয়, আমি ইংরেজির কথা ততটা বলছি না, বাংলায় যেগুলো হয় সেগুলো হচ্ছে ওই সব রেফারেন্স বই টাইপের, পড়াশুনো একটু আমরা দেখে নিলাম বইটা কোনো একটা নিবন্ধ লেখার আগে, কোথাও একটু বলতে ডাকা হয়েছে তার আগে। তো এটা মনে হয়েছে যে সাধারণের কাছে পরিবেশ ব্যাপারটাকে গুলে খাওয়াতে হবে। আমাদের দুজনের চ্যালেঞ্জ সেটাই ছিল যে এমন একটা ভাষা এবং তার উপস্থাপনা প্রত্যেকটা বিষয় যাতে মনে হয় যে আরে বাবা, এটা তো একটা মানে হয়তো আমরা একটা চিত্রনাট্যর মতো দেখছি, এরকম না হলে কিন্তু আমরা এটা পড়তে পারতাম না। বা পাঠের অভিজ্ঞতাও তাই। একটু আমি অনুষ্ঠানের আগেই অনির্বাণের সঙ্গে আলোচনা করছিলাম এই বইটা নিয়ে, যে বইটা কেন লোকে পড়ছে বা পড়বে, তার কারণ হচ্ছে এটা অনির্বাণ বললো, শব্দটা দিল, বললো উপন্যাস পাঠের মতো লাগছে। থ্রিলার অবশ্যই থ্রিলিং লাগছে, পড়তে প্রতি থ্রিলিং লাগছে। টেকনিক্যালিটি মানে টেকনিক্যাল ওয়ার্ডস গুলো যে কম ব্যবহার করে খুব সরল ভাবে জিনিসটাকে বোঝানো হয়েছে। কারণ পরিবেশের সাথে বিজ্ঞানটা খুব একেবারেই রিলেটেড ফ্যাক্টরস, কিন্তু সেটা দিলে পরে হয়তো মানুষের কাছে এটা অ্যাকসেপ্টেন্স পাওয়াটা আরো বেশি শক্ত হতো, মানে খুব বেশি টেকনিক্যালিটিটা এসে গেলে। কিন্তু সেটাই খুব সহজ সরল ভাবে বোঝানো হয়েছে, প্র্যাকটিক্যাল কেসেস গুলো এসেছে। হ্যাঁ, যে প্র্যাগম্যাটিক্যালি দেখানো, যে দেখো এই কেসটা এই হয়েছিল, এই কেসটা এই রিয়েল লাইফের সাথে মেলাতে পারছে। এইগুলো কিন্তু এভাবে সাধারণ পরিবেশ বইগুলো তো থাকে না। এই কেসগুলো উঠে যে আসছে তার ফলে কিন্তু মানুষ অনেক বেশি সুবিধা হবে মানুষের রেফারেন্সের ভিতর দিয়ে যেতে, যে কি কি অ্যাকচুয়াল প্রবলেম গুলো ফেস করতে হয়। শুধু তত্ত্ব বলে তো কিছু লাভ নেই, তাই না? খালি প্র্যাকটিসের মধ্য দিয়ে যে উপস্থাপনাটা হয়েছে। হ্যাঁ, অর্থাৎ প্রসাদ গুণ তো তোমাদের মানে প্রসাদ গুণ, লেখার প্রসাদ গুণ তো সর্বজন বিদিত, সেটা তো কিছু না। সেটা হচ্ছে কথা যে প্রসাদ গুণের থেকেও বড় কথা এটার মধ্যে আমাদের আরো মনে হয়েছে যে যতটা পারা যায় ব্যাপারটাকে আকর্ষক করে তোলা, বিষয়টাকে আকর্ষক করে তোলা। কারণ আপনি প্রথমেই সাথে কথা বলছি, আপনি প্রথমেই বললেন যে পরিবেশ ব্যাপারটা খুব একটা লোকের কাছে তেমন কিছু না একটা, এবং আমি সাংবাদিক পেশায়, আমি সাংবাদিক সেই হিসেবেও বলছি যে পরিবেশ আমাদের কতটুকু জায়গা পায়, বা এখন তাও জায়গা পাচ্ছে, কিন্তু কতটুকুই বা আগে পেত না।
সেই জায়গা থেকে কিন্তু একটা মস্ত চ্যালেঞ্জ ছিল, একটা খুব বড় বাধা ছিল, ওইটা টপকাতে পারবো কিনা। যে ভাষা উপস্থাপনা যে বিষয়টাকে আমরা ধরছি, প্রত্যেকটা যাতে মনে হয় যে মানুষ লোককে রিলেট করতে পারছে। যেমন মন্দারমণির কথা যেটাতে আমি বলছি, মন্দারমণির কথা, যে আমরা মন্দারমণির যে হোটেলগুলোতে, পুরনো যে হোটেলগুলো সবার আগে তৈরি হয়েছিল, সবচেয়ে বড় কথা তারা সব থেকে বেশি বিচ, সমুদ্র তট হত্যা তারা করেছে। এবং সেখানে আমরা যারা মন্দারমণি, অনেকেই আমরা প্রায় সবাই হয়তো এখানে মন্দারমণি বেড়াতে যাই, এবং তখন কত উপলব্ধি হবে যে এখানে এগুলো হয়েছিল, এখানে এগুলো এইভাবে করা হয়েছিল। আজকে তার প্রায়শ্চিত্ত করা হচ্ছে পুরীতে কিছুটা হলেও কিন্তু বিচের প্রায়শ্চিত্ত করা হচ্ছে, যেটা চক্রতীর্থ রোডে। চক্রতীর্থ রোড যেহেতু প্রথম দিকে হয়েছিল, তাই আইন কানুন নিয়ম কানুন মানা হয়নি। সেখানে কিন্তু এখন নতুন করে ঝাউবন লাগানো হচ্ছে, ঝাউবন বসানো হচ্ছে, নতুন করে সবুজায়ন হচ্ছে, ওখানকার গোল্ডেন বিচ তাকে তকমা দেওয়া হয়েছে। এটা কিন্তু ব্যাপারটা হচ্ছে, এটা অনেকটা না ওই মানে আমি নিজেই আমার নিজের বডি শেমিং করছি। ব্যাপারটা হচ্ছে খুব যখন ওজন বাড়তে থাকে তখনই উচিত হচ্ছে একটু সচেতন হয়ে ব্যায়াম করা, কিন্তু যখন আলটিমেটলি ব্যাপারটা সীমা পেরিয়ে যায় তখন দেখা যায় ব্যায়াম করলে, এক্সারসাইজ করে কোনো লাভ নেই। তো পুরীর ঘটনাটা কিন্তু সীমা পেরিয়ে গিয়েছিল, তারপরে কিন্তু ঘটনাটা ঘটেছে, কিন্তু কিছু জিনিস ইররিপেয়ারেবল। সেই কারণে তুমি আর আমি এক্সারসাইজ করি না আমরা, তো কিছু জিনিস ইররিপেয়ারেবল। মন্দারমণি আর ফেরানো যাবে না, মন্দারমণিতে যা পাপ হয়ে গিয়েছে আমাদের, মন্দারমণিতে ফেরানো যাবে, মন্দারমণি কোনোদিন ফেরানো যাবে না। আর হ্যাঁ, এই বইতে সবকিছু আসপেক্ট আমরা ভবিষ্যতে যদি আমরা সুযোগ পাই, আমরা প্রকাশকের সামনেই বলছি, আমরা লেখকদ্বয় যদি সুযোগ পাই, আমরা হয়তো এই বইটার পরবর্তীকালে পরিমার্জন চাইবো না, আমি চাইবো আরেকটি বই, পরিবেশে খুন খারাপি, সেটা দ্বিতীয় খণ্ড হতে পারে বা অন্য কোনো নামেও হতে পারে, কিন্তু আরেকটি বই, আরেকটি সংযোজন থাকুক। কারণ বইটা যদি আমরা আবার বাড়াই বা কমাই, তাহলে যে পাঠকরা বই কিনেছেন তাদেরকে বঞ্চিত করবো, আবার তারা ভাববেন যে তাহলে আমাকে আবার কিনতে হবে, দরকার নেই। আরো নতুন কেস, যেমন এটা ইলেকট্রনিক যে ডাম্পিং, যেটা ইলেকট্রনিক বৈদ্যুতিন বর্জ্য, সেটা তো সত্যি সেই চ্যাপ্টারটা তো দেওয়া হয়নি, সেই চ্যাপ্টারটা দেওয়া হয়নি। আমি কোনো যুক্তি বা অজুহাত দিচ্ছি না, সেটা হচ্ছে সেক্ষেত্রে খুব বেশি খুনিদের আমরা শনাক্ত করতে পারি না, অর্থাৎ খুনটাকে আমরা একটু খুনটা দেখা গেলেও খুনিদের শনাক্ত হয়নি, কিন্তু বাকি যে বিষয়গুলো এসেছে সেখানে খুনিরা শনাক্ত, দেখা যাচ্ছে খুনিদের, তাদের হয়তো শাস্তি দেওয়া যায়নি, হয়তো তারা আদালতে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করালেও হয়তো তারা মুক্তি পেয়ে গেছেন কোনোভাবে, কিন্তু এক্ষেত্রে কিছু কিছু বিষয় সেগুলো আবার পরবর্তীকালে ধরা নিশ্চয়ই যাবে, যে যেখানে খুনিদের আমরা একই সঙ্গে চিহ্নিতও করতে পারবো। আমার মনে হয় সেদিক থেকে তাহলে সব বিষয়ই এটা ভালো। আরো অনেকগুলো অ্যাসপেক্ট যেগুলো বাকি আছে সেগুলো নিয়ে আমরা আরেকটা বই আশা করতেই পারি। আজকের সন্ধ্যায় পরিবেশে খুন খারাপি নিয়ে সাথীদির বক্তব্য, বিশ্বজিৎদার বক্তব্য, রাহুলদা এবং সন্দীপদার বক্তব্যে স্পষ্ট হলো বইটার বিষয় সূচি যারা এখনো জানেন না, বইটির বিষয়বস্তু সম্পর্কে এবং তার ভাষা সম্পর্কে, তার উপস্থাপনা সম্পর্কে সবকটা দিকই আমার মনে হয় আজকের অনুষ্ঠানে আলোচিত হয়েছে এবং আমাদের সত্যিই খুব ভালো লাগলো। আমি শুধু একটা ঘটনার কথা বলে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করি। 2008 সাল সম্ভবত আমরা একটি ছোট পত্রিকা হয়ে, আমি এবং সায়ন্তন মুখোপাধ্যায়, মানে মান্দাসের আরেকজন কর্মধার, আমরা তখন লিটল ম্যাগাজিন করি। তখন পরিবেশ নিয়ে এত চেঁচামেচি খুব দেখা যেত না, চেঁচামেচি মানে সচেতনতা দেখা যেত না, খুব সবাই খুব পরিবেশ নিয়ে কথা বলছে এমনটা দেখা যেত, কিন্তু পরিবেশটা মানে সব মানুষের মুখে মুখে ঘুরছে পরিবেশ, এমনটা নয়। 2008 কি 7 এরকম সময় মনে হবে, আমরা তপন রায়চৌধুরীর ইন্টারভিউ করতে চাই, না আরেকটু আগে হবে, 2004 হবে, তপন রায়চৌধুরীর ইন্টারভিউ করতে চাই, ঐতিহাসিক তপন রায়চৌধুরী। তখন ও স্মৃতিপর মানুষ, কলকাতায় গড়িয়াহাটের কাছে থাকতেন, আমরা গেছি, সব প্রশ্ন করেছি, সব প্রশ্নের উত্তর দিয়েছেন। এবং এই মানুষগুলোর কি হয়, এরা তো একটা প্রজ্ঞার এমন একটা জায়গায় গিয়ে পৌঁছুন, এরা কিছু প্রেডিক্ট করতে পারে। তো আমরা কয়েকটা জিনিস জিজ্ঞেস করেছিলাম, রাজনৈতিক কিছু জিনিস জিজ্ঞেস করেছিলাম, যেগুলো মিলে গেছে, সেগুলোর কথা আমি এখানে বলছি।
আমরা সর্বশেষ প্রশ্ন করেছিলাম যে আপনি এখন কি নিয়ে ভাবছেন, আপনার চিন্তার বিষয়টা এখন কি। উনি কিন্তু কোনো ইতিহাসের কোনো বিষয়ের কথা বলেন, রাজনীতির কোনো বিষয়ের কথা বলেন। উনি বলেছিলেন আমার এই মুহূর্তে ভাবনা চিন্তা সমস্ত কিছুর একমাত্র বিষয় হচ্ছে পরিবেশ। ঘোর বিপদ এগিয়ে আসছে, সেটা অনেক মানুষ উপলব্ধি করতে পারছে, অনেক মানুষ পারছে না। এই কথা বলে পরিবেশে খুন খারাপি পড়ার অনুরোধ জানিয়ে আমি আজকের সন্ধ্যার অনুষ্ঠান শেষ করছি। শুভরাত্রি।